ওয়েলকাম ব্যাক প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আলোচনা করব ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউডের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আগে আমি কয়েকটি ভিডিও কমিউনিকেশনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে রিসার্চ অ্যাপটিটিউডের 2023 থেকে যে প্রশ্ন এসেছিল নেট এক্সামের, সেই প্রশ্নগুলো পর্যায়ক্রমিকভাবে আলোচনা করছি। তোমরা যারা নেট সেটের প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি দেখো। দেখলে তোমরা নেটের প্রশ্নের ধরন, কোন এরিয়া থেকে বেশি বেশি প্রশ্ন থাকছে এবং কেমনভাবে উত্তর দিতে হবে তার স্বচ্ছ একটি ধারণা পেয়ে যাবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রশ্ন আলোচনা করি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন হলো, one of the commonly used abbreviation in report writing by researcher is void, which means। দেখো, রিসার্চ রিপোর্ট রাইটিং করার সময় কতগুলো অ্যাব্রেভিয়েশন ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে যে ভয়েড যে অ্যাব্রেভিয়েশনটা রয়েছে সেই অ্যাব্রেভিয়েশনটার মানে কি। তোমাদের যদি ক্লিয়ার ধারণা থাকে যে এক্সাম্পলের অ্যাব্রেভিয়েশন কি, রেফার টু এর অ্যাব্রেভিয়েশন কি, আফটারের অ্যাব্রেভিয়েশন কি, এগেনস্ট এর অ্যাব্রেভিয়েশন কি, তাহলে এখানে ক্লিয়ার তোমরা অ্যান্সার করতে পারবে। তো আমি বেশ কতগুলো প্রশ্ন পর্যালোচনা করে দেখেছি যে অ্যাব্রেভিয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অ্যাব্রেভিয়েশনগুলো দুই একবার দেখে নেবে। এখানে ভয়েড শব্দটার অর্থ হচ্ছে সিন, যেটা ব্যবহার করা হয় রেফার টু এর ক্ষেত্রে। সুতরাং খুব সহজ একটি প্রশ্ন। তোমরা যদি অ্যাব্রেভিয়েশনগুলো 7টা 8টা এমনি মনে রাখতে পারো তাহলেই আনসার করতে পারবে। তোমরা স্ন্যাপশট নিয়ে নিতে পারো যে রেফার টু এর যে অ্যাব্রেভিয়েশন সেটা ভয়েডের তোমার অর্থই হচ্ছে সি। আর এখানে দেখো নিচে কয়েকটি আমি উল্লেখ করে দিয়েছি। এল এর অর্থ হচ্ছে আদার্স, তারপর হচ্ছে আইডিএস মানে দ্যাট ইজ, তারপর হচ্ছে এক্সাম্পল, তারপর হচ্ছে ভিএস। তো এই অ্যাব্রিভিয়েশনগুলো তোমরা যদি ছোট ছোট করে মনে রাখতে পারো, এখান থেকে একটি প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। এখানে মনে রাখার বিষয়, তোমরা যদি মনে রাখতে পারো তাহলেই হবে। আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, নন প্যারামেট্রিক টেস্ট আর অফেন মোর এফিসিয়েন্ট কম্পেয়ার টু টেস্ট অফ সিগনিফিকেন্স। মানে বলা হচ্ছে যে প্যারামেট্রিক টেস্টের থেকে নন প্যারামেট্রিক টেস্টটা বেশি এফিসিয়েন্ট। 2 নম্বরে বলা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট ক্যান বি অ্যাপ্লিকেবল টু অর্ডিনাল অর নমিনাল স্কেল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এটি আরেকটি খুব সহজ প্রশ্ন। যারা স্ট্যাটিস্টিকের মোটামুটি নলেজ রাখো সবসময় মনে রাখবে যে প্যারামেট্রিক টেস্ট নন প্যারামেট্রিক টেস্টের চাইতে বেশি এফেক্টিভ। সুতরাং এখানে প্রথম যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা ভুল দেওয়া রয়েছে। আর নন প্যারামেট্রিক টেস্ট কখন ব্যবহার করা হয় এটিও মনে রাখো যে যখন অর্ডিনাল এবং নমিনাল স্কেলে ডেটা থাকবে তখন কিন্তু নন প্যারামেট্রিক টেস্ট ব্যবহার করা হবে। আর ইন্টারভাল আর রেশিও স্কেলে যখন থাকবে তখন প্যারামেট্রিক টেস্ট ব্যবহার করা হবে। তার মানে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা রাইট। তার মানে এই অপশানগুলোর মধ্যে 1 হচ্ছে ফলস আর 2 হচ্ছে রাইট। তাহলে দেখো লাস্টের যে প্রশ্নটা সেটা হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো, এখানেও দেখো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, স্টেটমেন্টগুলো দুটোই ঠিক না দুটোই ভুল, না একটা ঠিক একটা ভুল, এইভাবে এখানেও কিন্তু মেনশন করা রয়েছে। প্রথমটা বলছে দেখো, এথিক্যাল ভায়োলেশন occurs when researcher engaged in plagiarism or falsifying data। বলছে এথিক্যাল ভায়োলেশনটা হয় যখন গবেষক প্লাগিয়ারিজম এবং ফলসিফাইং ডেটার সঙ্গে যুক্ত হয়। তার মানে এটা হচ্ছে একটা সঠিক
মানে স্টেটমেন্ট। তোমরা জানো যে যদি গবেষক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কোনো রকমভাবে ব্যক্তিগত প্রভাব ফেলে, অস্বচ্ছ পথ অবলম্বন করে, তাহলে জানবে যে গবেষণার যে এথিক্স রয়েছে, গবেষণার যে মোরালিটি রয়েছে, গবেষণার যে নৈতিকতা রয়েছে, সেটা লঙ্ঘন করা হবে। আর 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বরে বলছে আ রিসার্চার ক্যান নট সাইট a well-known and established fact without providing citation। বলা তার মানে তুমি কোনো একটা ডেটা নিচ্ছ, সেই ডেটা যদি এখানে তার রেফারেন্স না দাও, উল্লেখ না করো, অন্য কারো স্টেটমেন্ট হতে পারে, অন্য কোনো স্ট্যাবলিশ ফ্যাক্ট হতে পারে, তাহলে তোমার রিসার্চের এথিক্স লঙ্ঘন করা হবে। তার মানে স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। পরের প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন হলো an approach to research in which the investigator creates an environment similar to one of interest in order to study behavior in realistic way refers to। একটা সহজ আরেকটি প্রশ্নগুলো তোমরা যদি সহজে বুঝতে পারো তাহলে অ্যান্সার করতে পারবে। বলা হচ্ছে যে গবেষণার একটা পদ্ধতিতে গবেষক তার আগ্রহকে কেন্দ্র করে একটা সিমিলার পরিবেশ তৈরি করলো, যেখানে কি করবে, বাস্তবিক পথে আচরণকে অধ্যয়ন করবে। মানে একটা বিষয় বলি, ন্যাচারালিস্টিক অবজারভেশন, যখন আমরা মানে স্বাভাবিকভাবে কারো আচরণকে অধ্যয়ন করি বা অবজার্ভ করি, তখন যেমন পরিবেশ আগে থেকেই ন্যাচারালি রয়েছে, সেই পরিবেশে গিয়ে আচরণকে অধ্যয়ন করছি। আর আমি আর্টিফিশিয়ালি একটা পরিবেশ তৈরি করে আচরণ অধ্যয়ন করছি। দুটো ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন আমি কোনো একটা আলাদা করে আর্টিফিশিয়ালি পরিবেশ তৈরি করব, তৈরি করার পর যখন আমি আচরণ অধ্যয়ন করব, সেটাকে কখনোই কিন্তু আমরা ন্যাচারাল অবজারভেশন বলবো না। আর হচ্ছে লঙ্গিটিউডিনাল রিসার্চ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্যাম্পেলের উপর আমরা লং টাইম ধরে যদি রিসার্চ করি, তাহলে তাকে লঙ্গিটিউডিনাল রিসার্চ বলবে। তাহলে এখানে লঙ্গিটিউডিনাল রিসার্চ মনে রাখবে, স্যাম্পেল সেম, সেটাকে একাধিক সময়ে দীর্ঘ সময় ধরে যখন গবেষণা করা হবে তাকে লঙ্গিটিউডিনাল রিসার্চ বলে। আর কোরিলেশনাল রিসার্চ হচ্ছে যে যখন কোনো একটা গবেষণায় কার্য এবং কারণের সম্পর্ক যাচাই করার জন্য গবেষণা করা হবে, তখন সেটাকে বলা হচ্ছে কোরিলেশনাল রিসার্চ। আর এখানে সিমুলেশনটা হলো যে যখন কোনো একটা আর্টিফিশিয়ালি পরিবেশ ক্রিয়েট করে ন্যাচারাল বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করা হবে, তার মানে ভূমিকায়ন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে, তখন তাকে সিমুলেশন বলা হবে। তার মানে এখানে দেখো গবেষক কি করছে, একটা সিমিলার এনভায়রনমেন্ট নিজে ক্রিয়েট করছে বিহেভিয়ারটাকে কি করার জন্য, বাস্তব ওয়েতে অনুসন্ধান করার জন্য। তার মানে এটার অ্যান্সারটা তোমার এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, সিমুলেশন হবে। তাহলে 2 নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। আজকের প্রশ্ন উত্তর পর্বের শেষ প্রশ্ন, আইডেন্টিফাইং দ্য রুলস that you would follow which designing question for a questionnaire। যখন আমরা গবেষণা করার জন্য, তথ্য সংগ্রহ করার জন্য কোশ্চেনিয়ার বানাবো, সেই কোশ্চেনিয়ার বানানোর ক্ষেত্রে যখন প্রশ্ন তৈরি করব, প্রশ্ন তৈরি করতে গেলে আমাদেরকে কতগুলো রুলস মেনে চলতে হবে। দেখো এখানে কতগুলো অপশান দেওয়া রয়েছে, বলা হচ্ছে যে কোন রুলসগুলো এখানে মেনে চলা হবে। একটা জিনিস মনে রাখবে, প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে সবসময় সহজ সরল ভাষা হতে হবে, কঠিন শব্দ ব্যবহার করা যাবে না, লং প্রশ্ন রাখা যাবে না, যাতে স্যাম্পল যার কাছ থেকে ডেটা কালেক্ট করা হবে তার যাতে অসুবিধা না হয়।
তো এখানে চলো আমরা দেখে নিই যে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা কি কি রুলসগুলো মেনে চলবো। দেখো, অ্যাভয়েড অ্যাম্বিগিউয়াস টার্ম ইন কোশ্চেন। প্রশ্নে অনিশ্চিত কোনো টার্ম বা শব্দ ব্যবহার করা যাবে না। অ্যাভয়েড লং কোশ্চেন, মানে প্রশ্নটা যাতে দীর্ঘ না হয়, তার মানে অ্যাভয়েড লং কোশ্চেন। তারপর হচ্ছে আস্ক সাম লিডিং কোশ্চেন, অ্যাভয়েড ডাবল বেয়ার্ড কোশ্চেন, অ্যাভয়েড ভেরি স্পেসিফিক কোশ্চেন। এখানে দেখো যে এখানে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো মনে রাখবে যে কখনোই মানে অ্যাভয়েড অ্যাম্বিগুয়াস টার্ম ইন কোশ্চেন, সবসময় কঠিন অনিশ্চিত টার্ম অ্যাভয়েড করবে, লং কোশ্চেন অ্যাভয়েড করবে। তারপর অ্যাভয়েড ডাবল বেয়ার্ড কোশ্চেন, ডাবল বেয়ার্ড কোশ্চেন যাতে কখনোই না থাকে। তার মানে খুব সহজ করেই বোঝা যাচ্ছে যে এ বি ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো তারপরে দুটো যে অপশান রয়েছে, অ্যাভয়েড ভেরি স্পেসিফিক কোশ্চেন, মনে রাখবে এটা কিন্তু অ্যাভয়েড করা যাবে না, প্রশ্ন সবসময় স্পেসিফিক হবে। আর হচ্ছে আস্ক সাম লিডিং কোশ্চেন, সবসময় লিডিং কোশ্চেন ওখানে কিন্তু রাখতে হবে। তুমি যাই তাই প্রশ্ন রাখতে পারো না, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন, লিডিং প্রশ্ন, সেটাই রাখতে হবে। তার মানে এ বি আর ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোন অপশনটাতে আছে এ বি ডি? 3 নম্বরে হচ্ছে এ বি ডি, তার মানে 3 নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই ভিডিও থেকে তোমরা ন্যূনতম উপকৃত হও, অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।